ফেলায়া দেব, যেমনে হাসিনারে ফেলাইছি অমনে ফেলায়া দেব, এই একটা বার্তা তিনি দিচ্ছেন যারা নির্বাচনে জিতবার আশায় লড়াই করছেন। যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম ৭১-এর পরে, সে বাংলাদেশ আমাদের মূল চাহিদা পূরণ করেনি। একদম বেসিক চাহিদাটা কি ছিল? গণতান্ত্রিক অধিকার, আমার ভোটের অধিকার, কথা বলার অধিকার, আমার খেয়ে পরে বেঁচে থাকার অধিকার। তরুণ প্রজন্ম এই যে ভোটে তারা একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমি সবসময় বলে থাকি দিস কান্ট্রি বিলংস টু দেম। আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আমার সন্তানগুলো একটু ভালো থাকবে, এটাকে অধিকার, এই জিনিসটাকে নিশ্চিত করার দায়িত্ব প্রথম অ্যান্ড ফরমোস্ট হচ্ছে রাষ্ট্রের। সামনের সরকার, নির্বাচিত সরকারের কাছে তাদের প্রত্যাশাটা কি, তরুণ সমাজের কাছে তাদের প্রত্যাশাটা কি, এবং যদি এই সরকার যেই সরকারই আসুক না কেন সে যদি কথা না শোনে জনগণের, তখন কি কি করবেন তারা? আপনি শুনলেন, কিন্তু এখন আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, শওকত ভাই, দেখে ভালো লাগছে, আপনাকে সালাম। থ্যাংক ইউ ভাই। সামনে নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে এই একজন প্রান্তিক মানুষের বক্তব্য আমাকে ভীষণ উজ্জীবিত করেছে। ফেলায়া দেব, যেমনে হাসিনারে ফেলাইছি অমনে ফেলায়া দেব, এই একটা বার্তা তিনি দিচ্ছেন যারা নির্বাচনে জিতবার আশায় লড়াই করছেন। আমরা খুব ভালো লেগেছে। যদি এই স্পিরিটটা সবার মধ্যে থাকে, সবার মধ্যে যদি এই এই বোধটা থাকে, আমি মনে করি এই নির্বাচনটা খুব কম্পিটিটিভ হবে। যদি থাকে, এটা পিওর স্যাম্পলিং একটা, বাট স্যাম্পলিং অর্থ ক্যারি করে তো, এবং সেই অর্থ ক্যারি করছে কি, যে এই নির্বাচন থেকে দেশের মানুষ, সব স্তরের মানুষ অনেক কিছু আশা করছে, পরিবর্তন আশা করছে। জুলাই আগস্টের আমরা যেটা বলি বর্ষা রেভলিউশন বা আমাদের বর্ষা রেভলিউশন, বিপ্লব, সেই বিপ্লবের মূল বক্তব্য কি ছিল? আমরা একটা পরিবর্তিত ভিন্ন বাংলাদেশ চাই। কেন চাই আমরা ভিন্ন বাংলাদেশ? কারণ যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম ৭১-এর পরে, সে বাংলাদেশ আমাদের মূল চাহিদা পূরণ করেনি। একদম বেসিক চাহিদাটা কি ছিল? গণতান্ত্রিক অধিকার, আমার ভোটের অধিকার, কথা বলার অধিকার, আমার খেয়ে পরে বেঁচে থাকার অধিকার। গত ১৫ বছর, ১৬ বছর, ১৭ বছর বলতে পারি আমরা, যেই পরপর ৩টি বা ৪টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ভোট দিতে অসম্ভব আগ্রহী বসে আছে। আমার তো আর অন্য কোনো, আমি তো আর সাধারণ মানুষ, সে তো আর পার্লামেন্টে বসবে না, সে মন্ত্রী হবে না, সে এমপি হবে না, তার তো একটাই শক্তি, তার হাতে একটাই কার্ড আছে, আমার ভোট। এবং এই লোকটি যে বলল, আমার যাকে খুশি তাকে ভোট দেব, আমার যাকে খুশি আমি তাকে ভোট দেব, ফলে এই সুযোগটা এসছে, এবং সুযোগটা সদ্ব্যবহার করতে যে সমস্ত মানুষ তার ভোট দিয়ে তার প্রিয়, তার পছন্দের সরকার গঠন করতে। কি চাই? আপনি শুরু করেছিলেন, আমি তাকে কন্টিনিউ করি। মূল দাবিগুলি কি আমাদের সামনে? ক্লিয়ারলি আমি সকল সার্ভেগুলি দেখেছি, অসংখ্য টক শো শুনেছি, সাধারণ লোকের বক্তব্য শুনেছি। প্রধান দাবি হচ্ছে একটি দুর্নীতিমুক্ত সরকার, একটি দুর্নীতিমুক্ত সরকার। গত আন্দোলনের সময় আমরা বলেছি বৈষম্য মুক্ত সরকার। কেমন? কিন্তু বৈষম্য মুক্ত বলার মধ্যে ছিল কিন্তু এমন সরকার যেখানে ক্ষমতার অপব্যবহার হবে না, আমাদের বিত্তের অপব্যবহার হবে না, আমাদের সম্পদের অপব্যবহার হবে না, যা কিনা গত সরকারের সময়, গত ৩ সরকারের সময়, একই আওয়ামী নেতৃত্বাধীন সরকারের সময় ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক অপচয় হয়েছে, ব্যাপক বৈষম্য ঘটেছে। ফলে ১ নম্বর ইস্যু হচ্ছে, আমি মনে করি, দুর্নীতি দূর করা। এমন সরকার চাই যে আমাদেরকে দুর্নীতির হাত থেকে বাঁচাবে, ১ নম্বর। ২ নম্বর, আপনি বলেছেন, ঠিকই বলেছেন, আমি এগ্রি করি, দ্রব্যমূল্য, ইকোনমি, যাতে করে অর্থনীতিটা, বাজার দরটা, জিনিসপত্রের দামটা আমার সাধারণ লোকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ২। ৩ নম্বর, ক্লিয়ারলি আমি মনে করি জরুরি হচ্ছে নিরাপত্তা। আপনারা দেখেছেন এই মুহূর্তে, গত ১.৫ বছরে, ২ বছরে আমরা দেখেছি প্রধান সমস্যা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি, চাঁদাবাজি, মব ভায়োলেন্স, এটাকে নতুন শব্দ আমরা শিখেছি একটা। সব ধরনের মানুষ এই মব ভায়োলেন্সে লোকাল লেভেলে, ন্যাশনাল লেভেলে আমরা জর্জরিত। আমরা এর অবসান চাই।
নতুন একটা ফ্যাক্টর যুক্ত হয়ে দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে নারীর অধিকার। এটা আগে ছিল না, এত প্রোনাউন্স ছিল না। যত স্পষ্ট ভাবে এবার দেখতে পাচ্ছি আমরা, নারী ভোটারদেরকে একটা ইস্যু করা হয়েছে, আগে কিন্তু আসেনি। ফলে আমার কাছে এই তিনটি ইস্যু, মেবি 5 নম্বর ইস্যু হতে পারে ধর্মীয় অধিকার। দেখতে পাচ্ছি আমি কোন কোন দল ধর্মীয় অধিকারকে সামনে নিয়ে এসছে এবং তার জবাবে অন্য দলগুলিও ধর্মের প্রশ্নটিকে সামনে নিয়ে এসছে। ফলে আমি বলবো এই 5টি ইস্যু আমাদের সামনে মুখ্য হতে পারে, নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এক, আমি আবার বলি, দুর্নীতি দমন। 2 বলতে পারি আমি অর্থনীতি। 3 আইন শৃঙ্খলা। 4 নারীর অধিকার। এবং 5 আমি যেটা আমি বলেছি, মনে পড়ছে না আমার, এই 5টি ইস্যু। নারীর অধিকার, হ্যাঁ। এই 5টি ইস্যু আমাদেরকে এই নির্বাচনের ফলাফলকে ডিটারমিন করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। ডক্টর শওকত আলী, আপনার কাছে যাব। আমরা এই গত 15 বছরে যেটি দেখেছি, বেশ আমরা সবাই বুঝেছি, জেনেছি, কিন্তু আমাদের সবাই অপারগ ছিলাম। কারণ গণতান্ত্রিক পরিবেশে ভোট হতে হলে, নির্বাচন হতে হলে যে জিনিসগুলি দরকার, তার কিছু এলিমেন্ট থাকে, যেগুলা ফ্রি হতে হবে, স্বতন্ত্র হতে হবে, যার মাধ্যমে তারা স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। একটি জিনিস আমার কাছে একেবারে পরিষ্কার, সেটি হলো সবাই শান্তি চায়, নিরাপত্তা চায়, আর অল্প কিছু খেয়ে পরে সম্মানের সাথে বাঁচতে চায়, খুব বেশি চাহিদা না। কিন্তু এই যে প্রশ্নটি আপনাকে বললাম, যে বর্তমানের বাস্তবতায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের কমিশন, এই 3টি প্রতিষ্ঠান একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কতখানি প্রস্তুত আছে বলে আপনি মনে করেন? না, থ্যাংক ইউ আইব ভাই, অনেকদিন পর আপনার সাথে একটা ইন্টারাকশন হচ্ছে আজকে, এটা থ্যাংক ইউ। 3টে প্রশ্ন তো গুরুত্বপূর্ণ, এটা জাতীয় প্রশ্ন। এখানে একটা বিষয় হলো যে কথা আপনি বলেছেন অলরেডি, যে 16-17 বছর গণতান্ত্রিক চিন্তা চেতনার চর্চার অভাবে আমাদের মনটাই বোধহয় মারা গেছে। আমাদের রাজনৈতিক নেতাগুলো যে কিভাবে গণতান্ত্রিক পরিবেশে কথাবার্তা বলতে হয় তা বোধহয় এরা বলে গেছে। আর যারা কিছু জানতো তারা বোধহয় বিদ্ধ হয়ে গেছে, পরে ওরা আর কিছু বলে না, খালি দেখে। কিন্তু আমি খুবই আশাবাদী। আমাদের দেশ অত্যন্ত সুন্দর দেশ, খুব ভালো দেশ। একজন অর্থনীতিবিদ হিসেবে আমি এদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি দেখি। আপনি যে কথা বলেছেন সে প্রসঙ্গে যদি আসি, তাহলে দেখেন, আপনি উল্লেখ করেছেন যে তরুণ প্রজন্ম এই যে ভোটে তারা একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমি সবসময় বলে থাকি দিস কান্ট্রি বিলংস টু দেম, এটার দায়িত্ব তাদের। দেখুন, 71 সালে আমাদের একটা বয়স ছিল, আমার নিজের 17.5 বছর বয়স ছিল। সেখানে সেদিন ওই যে আমার বন্ধু হেলাল আবিদ যেটা বলছে যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তো আমরা সেই বয়সে আমাদের যা করা দরকার আমরা তা করেছি, এমানসে আমরা কাজগুলো করেছি। 71 সালের স্বাধীনতা একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটাকে রিফর্ম করার জন্যে আপনি যতগুলো প্রশ্ন তুলেছেন, খাদ্য, বস্ত্র, অন্য যতগুলো প্রশ্ন, নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, প্রশাসন, সব কিছুর সমাধান হতো যদি ফাউন্ডেশনটাকে আমরা ঠিকমতো তৈরি করতে পারতাম। আনফর্চুনেটলি হাসান ফেরদৌস ভাই বলেছেন যে আমরা ব্যর্থ হয়েছি। স্বাধীনতার পরপরই যে সুযোগটা ছিল সেই সুযোগটা আমাদের হারিয়ে গেছে। আপনার আগস্টে যে বিপ্লব হয়েছে, আল্লাহ রহমত, আমি অত্যন্ত গর্বিত যে এই বিপ্লবে সরাসরি খালি ফিল্ডে বাংলাদেশের ভিতরে না, যে প্রবাস থেকে যা যা করার দরকার, মাঠে ঘাটে, রাস্তাঘাটে, এয়ারপোর্ট থেকে শুরু করে টক শোতে, আপনাদের প্ল্যাটফর্মও বহুবার আপনারা আমাকে ডেকেছেন, আমাদের সুযোগ দিয়েছেন, সেজন্যে আপনার TVN 24-কে ধন্যবাদ। আমরা কিন্তু লড়াইটা কন্টিনিউ করেছি, যে কারণে আমি নিজে 10-12 বছর আর দেশে যেতে পারিনি। আমি কথাটা এই কারণে বলছি যে ওটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেশকে ভালোবাসি, তো আমরা তো চেয়েছি যে সরকার আগে ছিল তাকেও সাহায্য করার। আমার মনে আছে যে আমি NTV ভবনে যখন বাজেট নিয়ে আলোচনা হয় আবুল মাল মহিদির সাথে, প্রবাস থেকে অর্থনীতিবিদ একমাত্র আমি এখান থেকে অংশগ্রহণ করেছিলাম। কি কারণে কি হয়েছে হঠাৎ আমি জানি না, আমাদের সতর্ক বক্তব্য ছিল দেশের সাথে, এ কারণে আমাকে দেশেই যেতে যাওয়ার জন্য যত রকম হুমকি আমার বাড়ি থেকে শুরু হয়ে সব করা হয়েছে। আল্লাহ রহমত আমরা জিতে গিয়েছি। নাও হোয়াট, আমার কথা হচ্ছে যে এই দেশটার দেখেন, আমাদের টোটাল GDP সাইজ কিন্তু 475 বিলিয়ন। এটা কিন্তু সবার অংশগ্রহণ আছে, আমরা চাই সেটা নিশ্চিত করতে হবে।
গরিব কৃষক মেহনতি জনতাই যে ভাই কথা আপনি বললেন, এই যে দেখেন ওর কত চাওয়া, যেটা আপনি বলছেন সামান্য একটু ভাত একটা গামছা, এটা কিন্তু আমি এতে স্যাটিসফাইড না। আমি চাই মোর দ্যান দ্যাট। একজন রিক্সাওয়ালা, একজন গ্রামের শ্রমিক, সে লাউ বিক্রেতা, মুরগির ডিম বিক্রেতা বলেন, কৃষক, শ্রমিক, জনতা, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, চা শ্রমিক, আপনি কি মনে করেন সে সারা জীবন এটা করবে? তাহলে আমার দেশে স্বাধীন হলো কোন কারণে? আই ওয়ান্ট হিজ ডেভেলপমেন্ট, র্যাপিড ডেভেলপমেন্ট। ঠিক আছে। যে আমি এক সেকেন্ডে শেষ করব, যে মাটা প্রত্যন্ত গ্রামে চারিদিকে পানি বৃষ্টিতে একটু উঁচু জায়গা, ভিটে যেটা আমরা বলি, সেখানে আছে, তার 3টে বাচ্চা আছে, তার একটা স্বপ্ন আছে কিন্তু, যে আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আমার সন্তানগুলো একটু ভালো থাকবে। এটাকে অধিকার, এই জিনিসটাকে নিশ্চিত করার দায়িত্ব প্রথম অ্যান্ড ফরমোস্ট হচ্ছে রাষ্ট্রের। সে যদি অবহেলিত হয়, তার যদি কোনো ডেভেলপমেন্ট না হয় তার জেনারেশনে, তার জীবদ্দশায়, তার জন্য রাষ্ট্র দায়ী হতে হবে। আমরা একজাক্ট সেই বক্তব্য এখন দিতে চাচ্ছি।